আজকে যেটা দেখলাম, আজকে পুলিশ সমস্ত সীমা ছাড়িয়ে গেল। যে মানে এতদিন আমরা উন্নাও হাতরাসের কথা বলতাম, যেখানে যারা ধর্ষিতা হয়েছেন তাদের বাবা মা বা তাদের পরিবারকে আক্রমণের জায়গায় আছে, পশ্চিমবঙ্গে আজকে কোন জায়গায় রইল? আজকে ধর্ষিতা মানে তার মাকে মেরে মাথা ফুলিয়ে দেওয়া হলো, তাকে হাসপাতালে ভর্তি হলো। এই লজ্জা রাখবো কোথায়? পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায় নিতে হবে। আর দ্বিতীয় কথা, যে বিরোধী দলনেতা আজকে আয়োজনের দায়িত্ব নিয়েছিল, আমরা বলছি এতগুলো মিটিং মিছিল হলো, আমরা কাকু কাকিমাকে এতটা প্রোটেকশন দিয়ে সবসময় রাখার চেষ্টা করতাম যে কাকু কাকিমার গায়ে হাত পড়ার আগে যাতে আমাদের নিজেদের মাথা ফাটে। আমার প্রশ্ন একটাই, যে তারা এইটুকু দায়িত্ববোধ দেখাতে পারলে না যে যাতে তাদেরকে খানিকলে সুরক্ষিত করে? দেখুন, এটা কোনো রাজনৈতিকভাবে আমি বলছি না, একদম ইমোশনাল জায়গা থেকে বলছি। আজ অবধি কাকু কাকিমা যত প্রোগ্রামে গিয়েছে, আমরা চিরকাল একদম আপনাদের কাছ থেকেও, প্রেসের কাছ থেকেও, যাতে আপনারা খুব বেশি কাছে না যেতে পারেন, আমরা একটাভাবে কর্ডন করে রাখতাম। আজকে পুলিশের এত সামনে একদম লাঠির মুখে কি করে কাকু কাকিমা পৌঁছলো, এই ব্যাপারটা আমরা একদম ভালোভাবে নিচ্ছি না। মোডাস অপারেন্ডি জানে কিভাবে বাঁচাতে হয়, এবং বাকি কারোর লাগলো না, কেবল বাবা মা লাগলো, যে এত বড় বড় নেতারা যারা সিআইএসএফ কমান্ডো নিয়ে ঘুরছেন তাদের গায়ে তো হাত লাগলো। নমস্কার, আপনি রয়েছেন কবিরের সঙ্গে। আমার সঙ্গে এই মুহূর্তে যিনি আছেন তার পরিচয় সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নেই। পলিটিক্যাল সেন্সেশন আমি অবশ্যই এই কথাটা বলবো না, কারণ তিনি বাম রাজনীতি করেন, কিন্তু অবশ্যই এই প্রজন্মের যারা সব দল মিলিয়ে, আমি বলছি সিপিআইএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, প্রত্যেকটি দল মিলিয়ে যারা নতুন প্রজন্মের প্রতিভূ এবং খুব পজিটিভ পলিটিক্যাল একটা ন্যারেশন মানুষের সামনে রাখছেন, সেরকম একজন আইনজীবী এবং সিপিআইএম নেতা সায়ন ব্যানার্জি। সায়ন, তোমাকে স্বাগত জানাচ্ছি। আজকে এমন একটা দিনে আমাদের কথা বলতে হচ্ছে, দিনটা খুব আনন্দের নয়। আজকে অভয়ার মৃত্যুর ঠিক 1 বছর আগে অভয়ার মৃত্যু ভয়ঙ্করতম প্রাতিষ্ঠানিক হত্যা এবং ধর্ষণ হয়েছিল। আজকে 1 বছর পরে কিভাবে দেখছো এই দিনটাকে? দেখুন, বিচারহীন 1 বছর, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে সামগ্রিকভাবে আপনি যদি বিষয়টা দেখেন, এতদিন ধরে আমরা যে কথাগুলো বলছিলাম, যে সারদা, রোজভ্যালি, আইকোর, শিক্ষক নিয়োগ দুর্নীতি, সব দুর্নীতিতে সব কিছু হয়, কিন্তু সিবিআই বা ইডি দুজনে মিলে রাজ্য সরকারকে বাঁচানোর জন্য কোথাও গিয়ে একটা ছাড় দিয়ে দেয় ঠিক শেষ মুহূর্তে। আজকে আপনি অভয়ার তদন্ত যদি দেখেন, আপনি একই জিনিস দেখতে পাবেন। যিনি বিচারপতি, যিনি বিচার দিয়েছেন, তিনিও কি নিজে স্যাটিসফাই হয়েছেন? না, তিনি নিজে স্যাটিসফাই হননি বলেই বলেছেন একজনকে আপাতত কনভিকশন দিলাম, ফার্দার ইনভেস্টিগেশন আমি খোলা রেখে দিলাম। আপনি যদি জাজমেন্টের পাতা দেখেন, সেখানে দেখবেন লেখা আছে সিবিআই কোনো ইনভেস্টিগেশন করেইনি। কলকাতা পুলিশ যেটুকু যা জোগাড় করেছিল সেটুকুকেই আতশ কাচের মধ্যে ফেলে কনভিকশনের চেষ্টা করানো হয়েছে। তাহলে প্রশ্ন খুব পরিষ্কার, কলকাতা পুলিশ প্রথম 3 দিন বা 4 দিন তদন্ত করেছে, তারপর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তারা মামলার গুরুত্ব বুঝে, সব কিছু বুঝে মামলা ট্রান্সফার করেছিল সিবিআই এর কাছে। মামলা এতটা গুরুত্ব ছিল, যেখানে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সুমোটো কগনিজেন্স নিয়েছিল। তাহলে বিচারপতিরা কি ভুল ছিলেন? তার কারণ বিচারপতিরা যে সময়তে সিবিআই তদন্ত দিয়েছিলেন, ততদিন অবধি যেটুকু তদন্ত হয়েছিল সেই তদন্তের ভিত্তিতেই সঞ্জয় রায়, তাহলে সঞ্জয় রায় কনভিকশন। তাহলে পরে কি হলো? অমিত শাহ দলবদলু তৃণমূলের নেতাদেরকে সময় দিতে পারেন, অমিত শাহ অভয়ার মা বাবাকে সময় দিতে পারলেন না। কতটা আশা নিয়ে তারা গিয়েছিলেন? ফলে তো স্পষ্ট, খুব পরিষ্কার। দেখুন, একটা প্রাতিষ্ঠানিক হত্যা ছিল রাজনৈতিক বোঝাপড়ার জন্য, যাকে খুন ধর্ষণ করা হয়েছিল, তার যে অধিকার, ফান্ডামেন্টাল রাইট, ফেয়ার ট্রায়াল এবং ফেয়ার ইনভেস্টিগেশন, তা থেকে তিনি বঞ্চিত হয়েছেন। আমি সায়ন তোমাকে খুব সংক্ষেপে দুটো তিনটে প্রশ্ন একটু করে নেওয়ার চেষ্টা করব। শুভেন্দু অধিকারীর গুরুত্ব কি তাহলে অমিত শাহের কাছে, মানে বঙ্গ বিজেপির গুরুত্ব নেই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে? কারণ শুভেন্দু অধিকারী দায়িত্ব নিলেন, তারপরও অমিত শাহ দেখা করলেন না। আবার আমি বলছি, শুভেন্দু অধিকারীরা এখানে কোনো স্টেক হোল্ডারই নন। গল্প খুব পরিষ্কার। দিদি মোদি, কে শুভেন্দু অধিকারী? দিদি মোদি। ওখানে মোদি ক্ষমতায় থাকবে, এখানে দিদি ক্ষমতায় থাকবে, এই তো গোপন বোঝাপড়া। এতদিন আমরা বলছিলাম, আজকে অভয়ার তদন্ত এবং সেই তদন্তের যে আউটকাম তা প্রমাণ করে দিচ্ছে। অভয়ের মাকে আজকে 1 বছর আগে মেয়ের মৃত্যু হয়েছিল, 1 বছর পরে মাকে মার খেতে হলো। হ্যাঁ, তার কারণ আমাদের পশ্চিমবাংলায় ধর্ষকদেরকে পুলিশ ধরে না, চোর দুর্নীতিবাজদেরকে ধরে না। কাদেরকে ধরে? যারা লড়াই করে,
যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে, ধর্ষণের বিরুদ্ধে লড়াই করে, তাদের বিরুদ্ধেই হামলা হয়, কাপুরুষোচিত হামলা, এটাই বলতে পারি। আমরা জানতে পারি সায়ন, এই বিষয়টা তুমি বলতে পারবে। আমার শেষ দুটো একদম প্রশ্ন, যে সঞ্জয় রায় নাকি আদালত বান্ধব বলেছেন, তাপস পঞ্জে বলেছেন সঞ্জয় রায় নাকি জেলে রাজস্বিক খাবার দাবার এবং এয়ার কন্ডিশন ঘর, টেলিভিশন ইত্যাদি সুবিধা পাচ্ছে। অসুবিধা হওয়ার কোনো কারণ নেই তো। সঞ্জয় রায় গিয়ে অনেক লোককে তো বাঁচিয়ে দিয়েছে, যার ফলে যা হওয়ার তাই হচ্ছে। বিনিময়, একদম বিনিময় প্রথা। একদম শেষ প্রশ্ন তোমার কাছে করবো, তুমি তারার মধ্যে আছো, যে তুমি আদালতে লড়াই করে যে ঐতিহাসিক রায় বার করে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলে, আদালতের পর্যবেক্ষণ ছিল যে স্টুডেন্টস ইউনিয়ন খোলা যাবে না, তারপরেও দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, বিদ্যাসাগর কলেজ তার সাম্প্রতিকতম উদাহরণ, স্টুডেন্টস ইউনিয়ন বহাল তবিয়তে খোলা হচ্ছে। রাজ্য সরকারের ওপর ভরসা করেছিল আদালত, রাজ্য সরকার যদি সেই ভরসার নাম না দিতে পারে তাহলে আদালত অবমাননার মামলা হবে, তার উত্তর আদালতে দেবে। নমস্কার, দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। দাঁড়িয়ে রয়েছি দ্রোহকালের পথিকের সঙ্গে। অনমনীয় লড়াই, আনকম্প্রোমাইজিং লড়াই করার জন্য রাজ্য সরকারের একদম সরাসরি রোশান হলে পড়তে হয়েছে, যে দেবাশিসকে, সমাজকে সুস্থ করা এবং মানুষকে সুস্থ করার ব্রত নিয়ে যে 1 বছর ধরে আমাদের পরিচয়, এবং আমি যতবার ওকে দেখেছি, আমার থেকে বয়সে ছোট হলেও শ্রদ্ধায় ওর প্রতি আমার মাথা নিচু হয়ে গেছে। দেবাশিস, আজকে 1 বছর, আজকে আমাদের পরিচয়ের 1 বছর, আজকে দ্রোহকালের একটা সন্ধিক্ষণের 1 বছর, এবং আজকে তিলোত্তমা গত বছর হত্যা হয়েছিলেন এই দিনে, আজকে তার মায়ের আহত হওয়ার দিন। এই দিন 9ই আগস্টকেও মানুষ মনে রাখবে, এই পুলিশের হাতে তিলোত্তমার মা আহত হলেন। শাখা ভেঙে গেল ইত্যাদি কথা আমি যাচ্ছি না, শাখা না ভেঙে অন্য কোথাও লাগতে পারতো। আমার প্রশ্নটা হচ্ছে, তোমরা ওনাদেরকে নিয়ে অসংখ্য মিছিল মিটিং করেছো, সমাবেশ করেছো, আমি পার্সোনালি দেখেছি, কি প্রোটেকশন দিতে পারলে, যেটা এত প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল, রাজ্যের বিরোধী দল, কেন্দ্রের শাসক দল দিতে পারলো না? দেখুন, একটাই কথা বলার, আজকের মানে গতকাল রাত থেকে আমরা রাস্তায় রয়েছি, গোটা রাত জেগেছি আমরা। কালকেও কাকু কাকিমা এসেছিলেন আমাদের অনুষ্ঠানে। আজকে কাকু কাকিমার ডাকে তথাকথিত অরাজনৈতিক, কিন্তু বিরোধী দলনেতা তিনি বলেছিলেন তিনি অ্যারেঞ্জ করবেন, তিনি আয়োজন করবেন, এবং নবান্ন অভিযান ছিল। আমরা সংগঠনগতভাবে হয়তো তাতে পার্টিসিপেট করিনি, কিন্তু আমরা নজর রাখছিলাম, এবং ব্যক্তিগতভাবে অনেক জুনিয়র ডাক্তারও হয়তো গিয়েছিল কাকু কাকিমার সাথে। সেখানে আমরা দেখলাম একটা নজিরবিহীন ঘটনা, যে মানে এতদিন যেটা আমরা দেখতে পাইনি, আজকে হঠাৎ করে নবান্নের একটা ব্যারিকেড, একটা সিঙ্গেল ব্যারিকেড, তার সামনে হঠাৎ লাঠিচার্জ শুরু হলো, এবং কাকিমার মাথায় মানে আমি জানি না, মানে বলার কোনো ভাষা নেই, আমি কথা বলতে। আমরা এতক্ষণ হাসপাতালেই ছিলাম, মেডিকেল হসপিটালে ছিলাম, কাকু কাকিমা যেখানে আপাতত রয়েছেন। কাকিমাকে ভর্তির একটা ব্যাপার রয়েছে, মাথায় একটা হেমাটোমা হয়েছে, মাথায় হেমাটোমা রয়েছে, লাঠির বাড়ি পড়েছে সম্ভবত, সিটি স্ক্যান করা হয়েছে, স্থিতিশীল রয়েছেন, কিন্তু আশঙ্কামুক্ত বলা যায় না। নিউরোসার্জন দেখে গিয়েছেন, অবজারভেশনের জন্য ভর্তি করতে হচ্ছে কাকিমাকে। কাকু আপাতত ঠিক আছেন, কিন্তু আমার প্রশ্ন একটা, যে প্রথম প্রশ্ন, কলকাতা পুলিশ কতটা নির্লজ্জ হতে পারে, যে আমরা তো দেখতেই পাচ্ছিলাম যে এই প্রোগ্রামগুলো যাতে বানচাল করা যায়, যে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের বাড়িতে পুলিশি সমন পাঠানো হচ্ছে। গত 4-5 দিন ধরে আমাদের একদম বাচ্চা ছেলে মেয়ে যারা MBBS পাস করেনি এখনও, তাদের বাড়িতে মহিলা পুলিশের শ্লীলতাহানি, পুলিশকে গ্রিভাস হার্টের মতো 1 বছর পুরনো, গত বছর অনশন যখন চলছে, অনশনকারীর বাড়িতে পুলিশি নোটিশ পাঠানো হয়েছে। সে নাকি 12ই অক্টোবর গত বছর, সেই দিনকে সে যখন ICUতে ভর্তি হয়েছিল, সেই দিনকে সে নাকি পুলিশকে মারধর করেছে। দেখা যাচ্ছে একদিন কি করেছিল পুলিশ জানি না, হঠাৎ 1 বছর পর গিয়ে তাদের মনে হয়েছে যে না, এখন একটু পাঠানো উচিত। তার কারণ স্পষ্ট, এই প্রোগ্রামগুলোকে বানচাল করা। ফলত আমরা জানি যে যত প্রতিহিংসা আসবে আমরা ঠিক পথে রয়েছি, কিন্তু আজকে যেটা দেখলাম, আজকে পুলিশ সমস্ত সীমা ছাড়িয়ে গেল। যে মানে এতদিন আমরা উন্নাও হাতরাসের কথা বলতাম, যেখানে যারা ধর্ষিতা হয়েছেন তাদের বাবা মা বা তাদের পরিবারকে আক্রমণের জায়গায় আছে, পশ্চিমবঙ্গে আজকে কোন জায়গায় রইল? আজকে ধর্ষিতা মানে তার মাকে মেরে মাথা ফুলিয়ে দেওয়া হলো, তাকে হাসপাতালে ভর্তি হলো। এই লজ্জা রাখবো কোথায়? পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায় নিতে হবে। আর দ্বিতীয় কথা, যে বিরোধী দলনেতা আজকে আয়োজনের দায়িত্ব নিয়েছিল, আমরা বলছি এতগুলো মিটিং মিছিল হলো, আমরা কাকু কাকিমাকে এতটা প্রোটেকশন দিয়ে সবসময় রাখার চেষ্টা করতাম, যে কাকু কাকিমার গায়ে হাত পড়ার আগে যাতে আমাদের নিজেদের মাথা ফাটে। আমার প্রশ্ন একটাই, যে তারা এইটুকু দায়িত্ববোধ দেখাতে পারলে না, যে যাতে তাদেরকে খানিকলে সুরক্ষিত করে। দেখুন, এটা কোনো রাজনৈতিকভাবে আমি বলছি না, একদম ইমোশনাল জায়গা থেকে বলছি। আজ অবধি কাকু কাকিমা যত প্রোগ্রামে গিয়েছে, আমরা চিরকাল একদম আপনাদের কাছ থেকেও, প্রেসের কাছ থেকেও, যাতে আপনারা খুব বেশি কাছে না যেতে পারেন, আমরা একটা ভাবে কর্ডন করে রাখতাম। আজকে পুলিশের এত সামনে একদম
লাঠির মুখে কি করে কাকুকামে পৌঁছলো, এই ব্যাপারটা আমরা একদম ভালোভাবে নিচ্ছি না। মোডাস অপারেন্ডি জানে কিভাবে বাঁচাতে হয়, কিভাবে কাউকে বাঁচাতে হয়। এবং বাকি কারোর লাগলো না, কেবল বাবা মা লাগলো, যে এত বড় বড় নেতারা যারা সিআইএসএফ কমান্ডো নিয়ে ঘুরছেন তাদের গায়ে তো হাত লাগলো না। কুণাল ঘোষ গতকালই প্রেস কনফারেন্স করে বলেছেন যে ওনাদের তো সিজিও কমপ্লেক্সে যাওয়া উচিত ছিল, ওনারা নবান্নয় কেন যাচ্ছেন, এবং এটা বিজেপির চাল হতে পারে, ওনারা মারলে আহত হলে পরে তৃণমূলের দিকে আঙুল উঠবে। ঠিক তো সেই ঘটনা ঘটলো, কোথাও গিয়ে আমি জানি না এটা কাকতালীয় কিনা, কিন্তু একটা যোগসূত্র বোধহয় দেখা যাচ্ছে। যোগসূত্র দেখা গেল, কিন্তু আপনি যে ব্যক্তির কথা বললেন কুণাল ঘোষ, তাকে আমি বলতে চাইছি এই যে সিবিআই এর কথা বারবার বলা হচ্ছে না, হ্যাঁ সিবিআই কি করেছে আমরা তো জানি, দেখতেই পাচ্ছি, কিন্তু রাজ্য পুলিশের ভূমিকা তিনি যাতে ভুলে না যান। 14ই আগস্ট রাতের বেলা পরিকল্পিতভাবে শাসক দলের লোকেরা যে ভাঙচুর করেছিল তার তদন্ত কে করেছে? সিবিআই করেছে, কলকাতা পুলিশ করেছে। একজনও জেলে আছে? জেলে নেই। সরকারি সম্পত্তি নষ্ট হয়েছিল, তার কিছু করেছে? কিচ্ছু করতে পারেনি। আর কলকাতা পুলিশ সরকারি সম্পত্তি নষ্টর কেস এখন কাদের দিচ্ছে? জুনিয়র ডাক্তারদের। 1 বছর আগে নাকি সেটা হবে। হয়তো সিবিআই, আমরা বুঝে নেব যে সিবিআই কি করছে, সিবিআই এর প্রতি কি প্রশ্ন করতে হবে, সেটা কুণাল ঘোষকে মাথা ঘামাতে হবে না, তার দলকে আড়াল করার কোনো প্রশ্ন নেই। দেবাশিস, তুমি তারার মধ্যে আছো, এই মুহূর্তে ক্রাই অফ দ্য ওয়ারের ওখানে প্রোগ্রাম আছে, আমি তোমার খুব বেশি সময় নেব না। তোমার বিরুদ্ধে যে ভিন্ডিকটিভ হয়েছেন সরকার, তোমার বদলি হয়েছে, আবার সেই মামলা ফিরে এসছে, এখনো পর্যন্ত ফ্রুটফুল একটা জায়গায় আছে, হোপফুল জায়গায় আছে। আমি তোমার ব্যক্তিগত বিষয় নিয়ে আজকে প্রশ্ন করব না। তোমার স্ত্রী স্নিগ্ধা অনশন করেছেন দীর্ঘদিন, আমি সেই বিষয়ে যাব না। আমার প্রশ্নটা একেবারে খুব প্রাসঙ্গিক। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে 9ই আগস্ট হিরোশিমা দিবস, আজকে আন্তর্জাতিক যুদ্ধবিরোধী দিবস, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখা গেল কলকাতা শহরের রাস্তায়, তাহলে আমাদের বাঙালি মায়েদের, বাঙালি মেয়েদের কি আর প্রশাসনের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই? দেখুন, আমরা একটা লজ্জাজনক পরিস্থিতিতে বাস করছি। আমরা যে মানে কি বলবো, এই রাজ্য বলুন, এই দেশ বলুন, এখানে যে আমরা বাস করছি, এটা একটা লজ্জার ব্যাপার। একটা মহিলা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীও তিনি, সেই জায়গায় পরপর এই ঘটনাগুলো ঘটছে, এবং তার প্রতিবাদ জানাতে গেলে উঠে আসছে কি প্রতিহিংসার খাড়া। একটাই কথা বলবো, যে এইভাবে যদি মনে করে থাকেন যে মানে মানুষের কণ্ঠ রোধ হয়ে যাবে মামলা করে, হামলা করে, লাঠি চালিয়ে, গুলি চালিয়ে, তাহলে আমরা বলবো ভুল করবেন। গণ আন্দোলন চলবে না এই বিচারের জন্য। দেবাশিসকে বদলি করা হয়েছে, অনিকেতকে বদলি করা হয়েছে, আশফাককে বদলি করা হয়েছে, সুবর্ণ গোস্বামীকে বদলি করা হয়েছে। আন্দোলন কি কিছুটা স্তীমিত হয়ে যাচ্ছে নাকি আন্দোলন চলবে? দেখুন, এই বদলিগুলো বা বদলি তো ঠিক নয়, বেনিয়মী পোস্টিং পরিবর্তন, এইটার মেসেজ আসলে আমাদের প্রতি নয়। এটা আমাদের কোনো ক্ষতিবৃদ্ধি হয়নি, আমরা তো জয়েন করে গেছি। আমি গাজল হসপিটালে ডিউটি করছি, আমি অ্যানাস্থেসিওলজিস্ট, এখানে কোনো ওটি নেই না, কোনো ওটি নেই। আমি ওখানে জেনারেল ওপিডি ডিউটি করি। কোর্টে গিয়ে রাজ্যপক্ষ বলছে, রাজ্যের উকিল বলছে যে পাবলিক সার্ভিসের জন্য আমাকে নাকি ওখানে পাঠানো হয়েছে। আমি একজন অ্যানাস্থেসিয়ার লোক, ওটিতেই যদি আমি কাজ না করতে পারি, আমি জানি না কি পাবলিক সার্ভিস দিচ্ছি। হয়তো এই প্রতিহিংসার যে জায়গাগুলো, এই জায়গাগুলো আসলে এক একটা করে মেসেজটা আমার প্রতি নয়, মেসেজটা বাকিদের প্রতি, যে বেশি যদি গলা তোলো তাহলে তোমাদের অবস্থায়ও এটা হবে। কিন্তু আমরা একটা কথা বুঝতে পারছি, কালকে বিশেষ করে গতকাল রাতে এত মশাল মিছিল, এবং গতকাল রাত দখল, এবং আজকে অভয় মঞ্চের প্রোগ্রাম, এত সাধারণ মানুষের উপস্থিতি আমাদের বুঝিয়ে দিচ্ছে যে মানুষ কিন্তু ভয় পাচ্ছেন না, যে ছোঁয়াচে সাহস চারদিকে ছড়িয়ে পড়ছে, তার তরঙ্গ কিন্তু চলবে। 14ই আগস্টের একটি রাত দখলের ডাক দেওয়া হয়েছে। আমি জানি না তোমরা সেখানে অংশগ্রহণ করবে কিনা, করতেও পারো না করতেও পারো, কিন্তু আন্দোলনের একদম পুরোধা ছিল তোমরা। সেই জায়গায় দাঁড়িয়ে বাঙালিকে এই মুহূর্তে দাঁড়িয়ে আরেকটি 9ই আগস্টে দাঁড়িয়ে তোমাদের নির্দিষ্ট বার্তা? দেখুন, নির্দিষ্ট বার্তা একটাই, যে চারদিকে দাঁড়িয়ে কোথাও গিয়ে মনে হচ্ছে যে একটা খুন ধর্ষণের ঘটনা নিয়ে কেবলমাত্র ভোটের রাজনীতির খেলায় কিছু দল মেতে উঠছে। আমরা বলবো, এত বড় যে গণ আন্দোলন হয়েছিল, তা কিন্তু দল মত নির্বিশেষে সকলে এটা বোঝাতে চেয়েছিল যে অন্যায় হলে অন্তত বাংলার বুকে যে প্রগতিশীল ইতিহাস আছে, সে কিন্তু ভোটের ইকুয়েশন পাল্টে দিয়ে, ভোটের ইকুয়েশনের বিয়ন্ডে সে কিন্তু একটা নাগরিক স্বর হিসেবে বলিষ্ঠ কণ্ঠ রাখতে পারে, এবং ভবিষ্যতেও তারা রাখতে পারবে, এই আশাটাই আমরা করছি। অনেক ধন্যবাদ দেবাশিস। আমরা কথা বললাম দেবাশিসের সঙ্গে। দেবাশিসকে আপনারা প্রত্যেকেই চেনেন, প্রতিবাদের মুখ হিসেবে চেনেন, এবং আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে একদম গত বছর থেকে ধারাভাষ্য দিয়ে এসছে অভয়াকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনের প্রত্যেকটি টিটবিজ আপনাদের সামনে তুলে ধরতে আমরা দায়বদ্ধ ছিলাম। আরেকটি আগস্ট মাস, আরেকটি দ্রোহকাল সামনে চলে এসেছে, এবং আমরা আপনাদের সঙ্গে আছি শেষ মুহূর্ত পর্যন্ত অভয়াকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার লড়াইয়ে।